আজকে এখানে তৃণমূল কংগ্রেসের ফালাকাটা টাউন এবং ফালাকাটা গ্রামীণের উদ্যোগে ফালাকাটা টাউন ক্লাব থেকে যে সুবিশাল মহামিছিল শহর পরিক্রমা করে এখানে এসে উপস্থিত হয়েছে। মিছিলের শেষে আমরা এই সভা করছি। মঞ্চে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার সভাপতি, রাজ্যসভার সাংসদ আমার সতীর্থ শ্রী প্রকাশ চিত্তরায়। উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার চেয়ারম্যান, জায়গা ডেভেলপমেন্ট অথরিটিরও চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী গঙ্গা প্রসাদ শর্মা। এখানে উপস্থিত রয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক শ্রী সুমন কাঞ্জিলাল, মাদারিহাটের বিধায়ক শ্রী জয়প্রকাশ দত্ত। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক বন্ধুবর শ্রী সৌরভ চক্রবর্তী। এখানে আছেন শ্রী তুষার চক্রবর্তী, আছেন শ্রী মনোরঞ্জন দে, বিনোদ মিঞ্জ, সমীর ঘোষ, চন্দ্র নার্জিনারি উপস্থিত আছেন, সুভাষ রায়। গত নির্বাচনে ফালাকাটায় আমাদের প্রার্থী ছিলেন, অল্প ভোটে পরাজিত হয়েছেন। সুভাষ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, সঞ্জয় দাস এবং রাজু মিশ্র আমাদের গ্রামীণ এবং টাউনের দুই সভাপতি, তারা উপস্থিত রয়েছেন। মিহির দত্ত, প্রত্যুত আচার্য সহ অন্যান্য আরো অনেক নেতৃত্ব আছেন, আমি সবার নাম নিচ্ছি না। এবং সর্বোপরি এই এত বড় মিছিল শেষে যারা এখনো এখানে আছেন, আমি সবাইকেই ধন্যবাদ অভিনন্দন জানাই। আপনারা সবাই শুনেছেন, জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার নির্দেশে আজকে এখানে আমরা এই মিছিল এবং মিছিলের শেষে সভা করছি। আমাদের রাজ্যে আর কদিনের মধ্যেই বিধানসভার নির্বাচন হবে। শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের রাজ্যের সাথে সাথে আমাদের প্রতিবেশী আসাম, দক্ষিণে কেরালা, তামিলনাড়ু এবং পন্ডিচেরি, 5টা রাজ্যে সেখানে হচ্ছে এই বিধানসভার নির্বাচন হবে। আমাদের দেশের নির্বাচন কমিশন যারা নির্বাচন পরিচালনা করে, সেই নির্বাচন কমিশন এই 5টা রাজ্যের মধ্যে 4টে রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া ঘোষণা করেছেন, কিন্তু অদ্ভুতভাবে আসামকে সেই তালিকার বাইরে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এখানে এসআইআর হবে। এসআইআর এর কাজ আপনারা শুরু হয়েছে জানেন। এর আগে এসআইআর হয়েছিল 2002 সালে। 2002-এর 1 বছর আগে 2001-এ আমাদের দেশে জনগণনা হয়েছিল। 2001-এর পর 2011-তে আবার জনগণনা হয়েছিল। 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, এটা 2025 শেষ হতে চলেছে। জনগণনার কোনো নামগন্ধ নেই। অমিত শাহের মন্ত্রক, হোম মিনিস্ট্রি, তারা জনগণনার দায়িত্বে। কেউ জানে না যে কবে হচ্ছে জনগণনা হবে, অথচ এসআইআর ঘোষণা করা হয়েছে। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। এবং আমি এই মিছিলের শেষে যে সমাবেশ, সবার প্রথমে সেই সমস্ত মানুষ আমাদের রাজ্যের পাহাড় থেকে সাগর পর্যন্ত এসআইআর কে কেন্দ্র করে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যে আতঙ্কের পরিবেশের ফলশ্রুতিতে নিরপরাধ সাধারণ মানুষ, বাংলার নাগরিক যারা প্রাণ দিয়েছেন, আত্মহনন করেছেন, শুধু তারা নন, এসআইআর এর এমন প্রেসার যে নির্দিষ্ট সময়ে এসআইআর করতে হবে। সরকারি কর্মচারী বিএলও, তিনি পর্যন্ত তার ব্রেন স্ট্রোক হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা সবাই এই যারা শহীদ, এসআইআর এর শহীদ, এই এসআইআর প্রক্রিয়া কোনো অবস্থায় এত তড়িঘড়ি করে করা সম্ভবপর নয়। 2002 সালে যে এসআইআর হয়েছিল, 2002 সালের এসআইআর 24 মাসেরও বেশি সময় লেগেছিল সেই এসআইআর করতে। 24 মাসের বেশি সময় এসআইআর করবার জন্য লেগেছিল।
2004-এর শুরুর দিকে এসআইআর শেষ হয়েছিল। আর এবারে এসআইআর প্রক্রিয়া 2 মাসের মধ্যে প্রকৃতপক্ষে এসআইআর প্রক্রিয়া করবার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের নির্বাচন কমিশন বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে। বিজেপির এজেন্সি হিসেবে আমাদের দেশের নির্বাচন কমিশন, সেই কমিশন ফাংশন করছে। এবং সব থেকে বড় প্রশ্ন, এই যে ধরুন 2021 সালে বাংলার মাটিতে বিধানসভার ভোট হয়েছিল, 2021 থেকে 2022 বাংলায় কোনো ভোট ছিল না, 2022 থেকে 2023 বাংলায় কোনো ভোট ছিল না। কারণ প্রশ্ন হচ্ছে যে যদি এসআইআর করতে হয়, এসআইআর তখন কেন করা হলো না? পঞ্চায়েত নির্বাচন 2023-এ হয়ে যাওয়ার পর লোকসভা পর্যন্ত আরো 1 বছর সময় ছিল। এসআইআর করা যদি উদ্দেশ্য হয় তখন কেন এসআইআর করা হলো না? এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা বিজেপির নেতারা, এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে, এসআইআর এর প্রক্রিয়া প্রথমে খসড়া বেরোবে, সেই খসড়ায় নাম না থাকলে আবেদন করা যাবে, সেই আবেদন শেষ হবে, তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। অথচ আশ্চর্যভাবে বিজেপির নেতারা কেউ বলছেন 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলছেন 1 কোটি 20 লাখ বাদ যাবে, কেউ 1.5 কোটিতে পৌঁছে গেছেন। আমি তো কলকাতায় এক ভূইফোন নেতাকে বললাম, মানে তিনি বলছেন শুনলাম যে 1 কোটি 90 লক্ষ নাম বাদ যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংখ্যা এরা কোথা থেকে পাচ্ছেন? এটা আমরা বুঝতে পারছি যে মহারাষ্ট্রের ঘটনা, দিল্লির ঘটনা, হরিয়ানার ঘটনা বিজেপিকে অক্সিজেন দিয়েছে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন কয়েক মাসের ব্যবধান লক্ষ লক্ষ ভোটার বেড়ে গেছিল। দিল্লিতে লক্ষ লক্ষ ভোটার বেড়ে গিয়েছিল, হরিয়ানাতে লক্ষ লক্ষ ভোটার বেড়ে গিয়েছিল। বিহারে আপনারা জানেন যে নির্বাচন শেষ হয়েছে, 14ই নভেম্বর নির্বাচনের ফলাফল বেরোবে। বিহারে এসআইআর প্রক্রিয়ায় 67 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আধার কার্ড, সেই আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছিল না, পরবর্তীকালে আধার ডকুমেন্ট হিসেবে, অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে গৃহীত হয়। সেখানেও তারপর কিছু মানুষ যে সংখ্যায় বাদ গেছিলেন তার থেকে কিছু মানুষের নাম আবার ভোটার তালিকায় ফেরত আসে। কিন্তু এটা মনে রাখা প্রয়োজন যে বাংলার মাটি মহারাষ্ট্র নয়, বাংলার মাটি দিল্লিও নয়, বাংলার মাটি হরিয়ানা নয়, বাংলার মাটি বিহারও নয়। যে আপনি মহারাষ্ট্রে যা করেছেন, হরিয়ানাতে যা করেছেন, দিল্লিতে যা করেছেন, বিহারে যা করেছেন, বাংলাতে একই কাণ্ড করে ফেলবেন যদি ভেবে থাকেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আমরা সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের বিএলএ আছেন জেলায়, বিএলএ 1, বিএলএ 2 আছেন, তারা সবাই সক্রিয় ভূমিকা পালন করছেন রাজ্যের সমস্ত জেলায়। আলিপুরদুয়ার জেলাতেও পালন করছেন। একজন জেনুইন ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে বিজেপির যে এজেন্সির অফিস ইলেকশন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লাখো লাখো বাংলার মানুষকে নিয়ে নির্বাচন কমিশন আমরা অবরুদ্ধ করে দেবো। সেখানে জমায়েত হবে, মানুষ গিয়ে নির্বাচন কমিশন ঘিরে ফেলবেন। আসলে এসআইআর এর একটা বৃহৎ উদ্দেশ্য রয়েছে। এমনি নাম হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিহারের যখন প্রক্রিয়া হচ্ছে এসআইআর এর, সেই সময় থেকেই বারবার এই কথা বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। সাইলেন্ট ইনভিজিবল রিগিং করা হচ্ছে 2টো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও, আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি করো। এই যে কুচবিহার, এখান থেকে একটু এগিয়ে গেলে সোজা বোধহয় 38 কিলোমিটার আলিপুরদুয়ার, ডান দিকে 40 কিলোমিটার কুচবিহার। কুচবিহারে 50 বছর 5 দশক ধরে বাস করছেন উত্তম কুমার ব্রজবাসী। আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল উত্তম কুমার ব্রজবাসীকে নোটিশ পাঠিয়ে দিল। নোটিশ পাঠিয়ে বলছে যে তিনি নাগরিক নন। আসামের মাটিতে যে 19 লক্ষ বাঙালি,
সেই 19 লক্ষ বাঙালির মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি, 7 লক্ষ মুসলমান বাঙালি ডিটেনশন ক্যাম্পে রয়েছেন। এবার ওদের ফরেনার্স ট্রাইব্যুনাল ওদের রাজ্যে যা খুশি করুক, পশ্চিমবঙ্গের নাগরিকদের নোটিশ পাঠাতে শুরু করেছে। উত্তম কুমার ব্রজবাসী 50 বছর ধরে বসবাস করছেন, 50 বছর ধরে বাংলার বাসিন্দা, তাকে নোটিশ পাঠিয়েছে এবং এই নোটিশ থেমে নেই, বিভিন্ন জায়গায় যেতে শুরু করেছে। উত্তরের জেলাগুলো দিয়ে শুরু হয়েছিল, এর মধ্যে আমরা দেখলাম যে নোটিশ গিয়ে পৌঁছেছে নদিয়া জেলায়, কৃষ্ণনগরে। দশকের পর দশক সেখানে বসবাস করছেন সেই মানুষ, তাদের নোটিশ দিয়েছে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল। আসামের ফরেনার্স ট্রাইব্যুনালের কোনো এখতিয়ারই নেই। আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল এটা ঠিক করতে পারে না যে পশ্চিমবঙ্গের কোন মানুষকে নোটিশ দেওয়া যাবে কি নোটিশ দেওয়া যাবে না, অথচ এই কাজ হচ্ছে। এবং সর্বোপরি যে একটা ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি করার কাজ ওরা করছেন, যে আতঙ্কের পরিবেশের বলি হিসেবে প্রদীপ নাথ, প্রদীপ কর এই যেভাবে রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক আত্মহননের ঘটনা ঘটছে, এসআইআর কে কেন্দ্র করে ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, এই যে আপনারা স্লোগান দিয়েছেন, একেবারে সঠিক স্লোগান, বাঙালিকে, বাংলার মানুষকে নতুন করে নিজ ভূমে পরবাসী করবার যে চক্রান্ত, সেই চক্রান্তকে প্রতিহত করতে হবে। এই যে বলছে, বারবার বলছে যে 1 কোটি 20 লাখ লোক বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাদ যাবে, কেউ 1.5 কোটি অব্দি পৌঁছচ্ছে, বলছে অনুপ্রবেশকারীতে ভরে রয়েছে। এখন দেশের সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব কোন রাজ্য সরকারের নয়। দেশের সীমানা পাহারা যারা দেন তারা হচ্ছেন বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। অমিত শাহের ডিপার্টমেন্টের অভ্যন্তরে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, সেই বর্ডার সিকিউরিটি ফোর্স তারা হচ্ছে দেশের সীমানায় পাহারা দেন। এবার সেখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই যে বিভিন্ন জায়গায় বিজেপির নেতারা বলে চলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সেখানে আমাদের এখান থেকে যাতে তাদের নাম না থাকে, তারা যাতে না থাকেন, এটা নিশ্চিত করতে হবে। এখন বাংলাদেশের সঙ্গে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা যেমন আমাদের রয়েছে, তেমনি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা আসামের রয়েছে, মেঘালয়ের রয়েছে, ত্রিপুরার রয়েছে। এই যে রাজ্যগুলোর আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে, এমনকি ত্রিপুরাতে আজ থেকে 20 দিন আগে আগরতলা শহরে 16 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা ধরা পড়েছেন। এই অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে, অথচ সেখানে কোনো অবস্থায়, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে সীমানা রয়েছে, সেই সীমানায় দাঁড়িয়ে সেই রাজ্যগুলোতে, ত্রিপুরায় এসআইআর হচ্ছে না, আসামে এসআইআর হচ্ছে না, মেঘালয়ে এসআইআর হচ্ছে না, তাহলে কোন যুক্তিতে বাংলার মাটিতে এসআইআর হবে? এই প্রশ্ন উঠছে। মিজোরামেরও 318 কিলোমিটার সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে, এবং এই যে সীমানাটা মাথায় রাখবেন, এই সীমানা শুধুমাত্র যে জমি রয়েছে তা নয়, জল রয়েছে, পার্বত্য অঞ্চল রয়েছে। মেঘালয়ের সঙ্গে যে সীমানা বাংলাদেশের, পুরোটাই পার্বত্য অঞ্চল। এই জায়গাগুলো দিয়ে মানুষ অনুপ্রবেশ করতে পারেন, আপনি অনুপ্রবেশ রোধ করবেন বলছেন, আর অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, কিন্তু এই যে রাজ্যগুলো, এই বাকি 4টে রাজ্য, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়, এখানে আপনি এসআইআর করছেন না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আর কদিন আছেন, কেননা বিধানসভা নির্বাচন হয়ে গেলে বিজেপি যেহেতু 30-এর বেশি সিট পাবে না, স্বাভাবিকভাবে বিধানসভায় বিরোধী দলের স্ট্যাটাসও থাকবে না, আর বিরোধী দলের স্ট্যাটাস না থাকলে বিরোধী দলনেতাও থাকবেন না। উনি আবার যেখানেই যাচ্ছেন গাড়ি থেকে নেমে পড়ে রোহিঙ্গা দেখতে পাচ্ছেন, গাড়ি থেকে নেমে পড়ছেন, আপনারা দেখেছেন, যেখানে সেখানে নেমে পড়ছেন, দৌড়ে যাচ্ছেন, কিরকম একটা অদ্ভুত আচরণ করছেন, রোহিঙ্গা 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 বলে গালাগাল করছেন, মানুষকে দেখলেই রোহিঙ্গা বলছেন। এই পরিবেশ গোটা রাজ্যে বিভিন্ন জেলায় দেখতে পাওয়া যাচ্ছে। যত দিন যাচ্ছে শুভেন্দুবাবু রোহিঙ্গা তত খুঁজে পাচ্ছেন। এখন রোহিঙ্গারা মায়ানমার থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে রোহিঙ্গারা আছেন, শরণার্থী হিসেবে গেছেন, তারা মায়ানমার থেকে গেছেন। এখন বাংলার মাটিতেও নাকি কোটি কোটি রোহিঙ্গা রয়েছে, অথচ আমাদের সঙ্গে, বাংলার মাটির সঙ্গে, মানে পশ্চিম বাংলার সঙ্গে মায়ানমারের কোন আন্তর্জাতিক সীমানাই নেই। মায়ানমার বা বার্মার সঙ্গে আমাদের বাংলার কোন আন্তর্জাতিক সীমানা নেই।
আমাদের দেশের 4টে রাজ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে মায়ানমারের সঙ্গে। আমাদের সীমানা নেই মায়ানমারের সঙ্গে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম, এই হচ্ছে মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমানা। এই 4টে রাজ্যের একটাতেও এসআইআর হচ্ছে না। আপনি রোহিঙ্গাকে নাকি আটকাবেন, সেই জন্য নাকি এসআইআর করছেন। এই 4টে রাজ্যের একটা জায়গাতেও হচ্ছে এসআইআর হচ্ছে না। আসলে আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা জানেন সবাই যে আমাদের আলিপুরদুয়ার অতিক্রম করলেই আসাম, আসামের বরাক উপত্যকা, কাছাড়, শিলচর, বিপুল অংশের বাঙালি থাকবেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন পৃথিবী প্রথম দেখেছিল যে ভাষার জন্য মানুষ রক্ত দিতে পারে, ভাষার জন্য জীবন দিতে পারে, ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল, দেশ যখন ভাগ হয়েছিল, ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত তিনি পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করে বলেছিলেন যে পূর্ব পাকিস্তানে বাঙালি অনেক বেশি পশ্চিম পাকিস্তানের উর্দুভাষীদের থেকে। 2 কোটি উর্দুভাষী থাকলে 5 কোটি বাংলাভাষী পূর্ব পাকিস্তানে আছেন, তাই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। পাকিস্তানের শাসকরা তারা জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিলেন। ভাষা চাপিয়ে দেওয়ার যে রাজনৈতিক সিদ্ধান্ত, তার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল ওপার বাংলায়, ঢাকাকে কেন্দ্র করে, সেদিনের পূর্ব পাকিস্তানে বাঙালি স্লোগান দিয়েছিল যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যে ভাষায় কথা কইত আমার বাপ দাদায়। বাপ দাদার ভাষা রক্ষা করার লড়াই, নিজের ভাষা রক্ষা করার লড়াই, সেই লড়াইয়ে মানুষ যে জীবন দিতে পারে এর আগে পৃথিবী দেখেনি। যে কারণে প্রতি বছর রাষ্ট্রসংঘ সারা পৃথিবী জুড়ে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। পৃথিবী জুড়ে পালন করা হয়, যার যা মাতৃভাষা হতে পারে। আসলে আমরা এটা বিশ্বাস করি, মানুষ যে ভাষায় শুধু কথা বলেন তা নয়, মানুষ যে ভাষায় ভাবেন সেটা হচ্ছে তার মাতৃভাষা। তাই পৃথিবীর সমস্ত জায়গার মানুষের যে ভাষায় তিনি কথা বলেন, যে ভাষায় ভাবেন, সেই মাতৃভাষার অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি রক্ত দিয়েছে। এবং শুধু সেখানে এই ইতিহাস থেমে যায়নি। আসামের কাছাড়ে, বরাক, শিলচরে, সেখানে দাঁড়িয়ে জোর করে অহমিয়া ভাষা চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে বরাক উপত্যকায় বাঙালি প্রাণ দিয়েছিলেন। শিলচরের ভাষা শহীদ স্টেশন, সেই উত্তরাধিকার আমাদের রয়েছে। সেই বরাক উপত্যকায় একজন একটা গান গেয়েছেন, বিখ্যাত গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসামের বিজেপির সরকার তাকে জেলে পুরে দিয়েছে, মামলা করেছে, বলছে রাষ্ট্রদ্রোহ, বলছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। কেন ষড়যন্ত্র? বলছে উনি গান গেয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ঠিক যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ হলো, ইন্দিরা গান্ধী যখন সর্বশক্তি প্রয়োগ করলেন, ভারতবর্ষ যখন সর্বশক্তি প্রয়োগ করলো, যখন পূর্ব পাকিস্তানের যে লড়াই, সেই লড়াইয়ে ভারতবর্ষের মানুষ সাহায্য করলো, স্বাধীন বাংলাদেশ গড়ে উঠলো, সেখানকার জাতীয় সঙ্গীত এসে হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই হস্তি মূর্খ, গণ্ড মূর্খ যারা আছে, এমনি বিজেপিতে এই ধরনের মূর্খদের সংখ্যা খুব বেশি। অমিত মালব্য বলে একটা ভুইফোড় আছে, সে আবার নতুন করে একটা তত্ত্ব আবিষ্কার করেছে, বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা আছে। এখন এদের পক্ষে এগুলো জানা বোঝা এই জন্য সম্ভব নয়। কেননা এই যে গানটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান তৈরি হয়েছিল 1905 সালে, যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করলেন। বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে যে লড়াই, বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন রবীন্দ্রনাথ। এই গান তৈরি হলো, বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে দাঁড়িয়ে লেখা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রাখি বন্ধনের উৎসব হলো, অরন্ধন হলো, গোটা কলকাতা শহরে রবীন্দ্রনাথের নেতৃত্বে মানুষ মানুষের হাতে রাখি বেঁধে দিচ্ছেন। গোটা কলকাতা শহর ধ্বনিত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের রণধ্বনিতে পরিণত হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন রবীন্দ্রনাথকে বিজেপি অপছন্দ করে। রবীন্দ্রনাথকে বিজেপির পছন্দ করার কোনো কারণও নেই,
গত পার্লামেন্টের অধিবেশনে আমরা সরকারের থেকে সেই জবাব আদায় করেছি যে উত্তরপ্রদেশে ক্লাস 12-এ রবীন্দ্রনাথের একটা লেখা পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে তার বদলে বাবা রামদেবের একটা লেখাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবারে এখন জানা যাচ্ছে যে আবার উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথের আরেকটা লেখা বাদ গেছে, তার বদলে যোগী আদিত্যনাথের একটা লেখা পড়ানো হবে। এখন আমি শুধু বিনীতভাবে যে কথা এখানে বলতে চাই যে এই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যে আদপে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের স্লোগান হিসেবে মানুষের সামনে এসেছিল, লড়াইয়ের প্রেরণা হিসেবে মানুষের সামনে এসেছিল, মানুষ তাকে ব্যবহার করেছিলেন এবং বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল। কলকাতা থেকে রাজধানী চলে গেছিল নতুন দিল্লিতে 1911 সালে, কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়েছিল। পরবর্তীকালে দেশভাগের সময় বাংলা ভাগ হয়। এখন রবীন্দ্রনাথের বিরুদ্ধে বিজেপির বিভিন্ন মাপের নেতারা, আরএসএস বিভিন্ন মাপের নেতারা, এরা বিভিন্ন সময় ক্রমাগত দাবি তুলছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, জাতীয় সঙ্গীতের শব্দ পরিবর্তন করতে হবে। আমি সুকান্ত বাবুকে বলি বিনীতভাবে যে উনি তো আবার হাফ প্যান্ট মন্ত্রী, শিক্ষা দপ্তরের হাফ প্যান্ট মন্ত্রী। আমি ওনাকে বলি যে আজ থেকে কদিন আগে চীনের বেজিং শহরে রবীন্দ্রনাথের 236 নম্বর মূর্তি স্থাপিত হয়েছে। 236 নম্বর মূর্তি, মানে আরো 235টা মূর্তি পৃথিবীর বিভিন্ন দেশে আছে। মানে আমাদের দেশের হিসেবে আমি বলছি না, সারা পৃথিবীতে ভারতবর্ষের বাইরে তার 236 নম্বর মূর্তি বেজিং এ সেখানে উদ্বোধন হলো। একজন চীনা স্থপতি 18 বছরের কম বয়স সেই চমৎকার মূর্তি স্থাপন করেছেন। এখন কার কত মূর্তি আছে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কার নামে কত রাস্তা আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কত বিশ্ববিদ্যালয়ে কার নামে চেয়ার আছে। শুনেছি সুকান্ত বাবু তো কোনো একটা ইউনিভার্সিটির শিক্ষক, তো সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু পৃথিবীতে এটা মনে করা হয় যে একজন মানুষের প্রভাব, সেই প্রভাবের মাপকাঠি হচ্ছে যে সেই মানুষের নামে কত ডাক টিকিট থাকে। একজন মানুষ, সেই মানুষের প্রভাব, সেই প্রভাব নির্ধারিত হয় সেই মানুষের নামে কত ডাক টিকিট থাকে। আমি সুকান্ত বাবুকে শুধু মনে করিয়ে দিই যে আপনি হিমন্ত বিশ্ব শর্মাদের বলবেন, যার গান গাওয়ার জন্য রাষ্ট্রদ্রোহের মামলা করছেন, আমাদের দেশের জাতীয় সঙ্গীত তার লেখা, আর ভারতবর্ষের কোন রাষ্ট্রভাষা নেই। এই বিজেপির কিছু গণ্ডমূর্খ এবং হস্তিমূর্খ প্রচার করে যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, ভারতবর্ষের কোন রাষ্ট্রভাষা নেই, ভারতবর্ষের 22টি সরকারি ভাষারই একই মর্যাদা, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভাষা রয়েছে, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এখন বাংলাদেশের জাতীয় গান, রাষ্ট্রগান গাওয়ার জন্য যদি লোককে জেলে পুরে দেওয়া হয়, তাহলে আমরাও তো বাংলায় কথা বলি। বাংলাদেশের আমাদের এখানে বাংলা সরকারি ভাষা, বাকি 21টা সরকারি ভাষার মতো। তাহলে বাংলা ভাষাতেও কথা বললে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হবে কিনা সেটা নিয়ে মানুষ চিন্তিত হচ্ছেন। এবং যে কথা বলতে চাই বিনীতভাবে, যে পৃথিবীর ওই যে বলছিলাম যে মাপকাঠি, যে কতগুলো ডাক টিকিট, একজন মানুষ তার নামে কত ডাক টিকিট আছে তার প্রভাব বোঝা যায় তিনি পৃথিবীতে তার প্রভাব কতটা। মাইকেল জ্যাকসন বিখ্যাত শিল্পী, কতদিন হলো মরে গেছেন, এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে মাইকেল জ্যাকসনের নামে ডাক টিকিট বেরোয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আজও মাইকেল জ্যাকসনের নামে ডাক টিকিট বেরোয়নি। বিখ্যাত গায়ক এলভিস প্রিসলে, তার নামে যখন ডাক টিকিট বেরিয়েছিল মৃত্যুর বেশ অনেক বছর বাদে, তার পরিবার মানে কেঁদে কেটে একসা সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন যে এলভিসের নামে ডাক টিকিট বেরিয়েছে। আর আমি সুকান্ত বাবুকে শুধু মনে করিয়ে দিতে চাই যে ভারতবর্ষ বাদ দিয়ে পৃথিবীর এরকম 37টা দেশ আছে, 37, যে 37টা দেশে রবীন্দ্রনাথের নামে ডাক টিকিট রয়েছে। অনেক দেশে আবার একাধিক ডাক টিকিট রয়েছে। এই কয়েকদিন আগে আর্জেন্টিনায় উনি গেছিলেন, ওনার যাওয়ার 100 বছর, মানে 100 বছর আগে গেছিলেন। 100 বছর তার যাওয়ার উদযাপন করার জন্য আর্জেন্টিনার সরকার আবার একটা ডাক টিকিট প্রকাশ করেছে, 3 নম্বর ডাক টিকিট। তো এই যে আমাদের দেশের জাতীয় সঙ্গীত, শুধু জাতীয় সঙ্গীত নয়,
রবীন্দ্রনাথ ভারতবর্ষের ধারণার অন্যতম মূল স্থপতি। বাংলা ভাষায় কথা বলবার জন্য গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মানুষের উপর আক্রমণ হচ্ছে। অমিত মালব্যর মতো ভুইপোড়রা কথা বলার দুঃসাহস দেখাচ্ছে যে বাংলাদেশি ভাষা। আমরা যারা এখানে আছি এই ফালাকাটায় এই যে মিটিং হচ্ছে, আমাদের পূর্বপুরুষরা আজ থেকে 5000 বছর আগে আরো পূর্ব দিক থেকে এসেছিলেন, এখানে বসবাস করা শুরু করেছিলেন। এই মাঝখানে যদি কাঁটাতার না থাকে, অবিভক্ত বাংলায় 5000 বছর আগে মানুষ এসেছিলেন, বসবাস করা শুরু করেছিলেন। আমাদের পূর্বপুরুষরা 5000 বছর আগে এসেছিলেন। আমাদের শরীরে 5000 বছরের ডিএনএ। নৃতাত্ত্বিকরা এটা প্রমাণ করেছেন যে এই ভূখণ্ডে 5000 বছর আগে থেকে মানুষ বসবাস করছেন। আমাদের ভাষা 2000 বছরের ভাষা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার কাছে কৃতজ্ঞ, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করে বাংলার ধ্রুপদী ভাষার স্বীকৃতি তিনি আদায় করে এনেছেন। 2000 বছরের ধ্রুপদী ভাষা। আমাদের লিখিত ভাষার ইতিহাস হচ্ছে 1200 বছরের। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী যখন নেপালের রাজার দরবার থেকে অনেক পুঁথি আবিষ্কার করেছিলেন, সেই পুঁথিগুলো থেকে যখন শতাব্দীর ধুলো ঝরে পড়ে গেছিল, তখন দেখা গেছিল বাংলায় তখন একমাত্র ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম বাংলার মূল ধর্ম। 1200 বছর আগে চারিদিকে বৌদ্ধ বিহার। সেই বৌদ্ধ বিহারে যে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, তারাই বাংলার মাটির প্রথম ইতিহাসবিদ। মানুষ কি করেন, আনন্দ হলে কি করেন, যন্ত্রণা হলে কি করেন, কি খান, কি পোশাক পরেন, কিভাবে সামাজিকভাবে মেলামেশা করেন, সমস্ত কিছু এই বৌদ্ধ ভিক্ষুরা লিখেছিলেন। এইরকমই একজন বৌদ্ধ ভিক্ষু এই পুঁথিগুলো থেকে যখন শতাব্দীর ধুলো ঝরে পড়ে গেল, তখন দেখা গেল যে একজন বৌদ্ধ ভিক্ষু, সেই বৌদ্ধ ভিক্ষু তিনি 1200 বছর আগে লিখেছিলেন, ওগর ভক্তা রম্মক পত্তা গায়িকা গীতা দুগ্ধ সযুক্তা মৈলি মচ্ছা নালিচ গচ্ছা দিচ্ছই কান্তা খাপুনবন্তা। এখন এটা শুনলে আপনার মনে হবে এটা বাংলা নয়, কিন্তু ভালো করে যদি মন দিয়ে শোনেন, আমি আবার এটা কেটে কেটে বলবো, দেখবেন বাংলার সঙ্গে একটা আশ্চর্য মিল রয়েছে। এখান থেকেই এটা প্রাক বাংলা ভাষা, চর্যাপদের ভাষা। এখান থেকেই বাংলা ভাষার উদ্ভব হয়েছে। যখন সেই বৌদ্ধ ভিক্ষু লিখছেন, ওগর ভক্তা রম্মক পত্তা, রম্মক মানে সবুজ, মানে সবুজ রঙের পাতা। ওগর ভক্তা মানে হচ্ছে গরম ভাত। তার মানে সবুজ রঙের পাতায় গরম ভাত হচ্ছে রাখা হয়েছে। তারপর তিনি লিখছেন, ওগর ভক্তা রম্মক পত্তার পর গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা, দুধ থেকে, গরুর দুধ থেকে খাঁটি ঘি তৈরি করা হয়েছে। কলা পাতায় গরম ভাতে সেই গরুর দুধ থেকে তৈরি হওয়া খাঁটি ঘি দেওয়া হয়েছে। তারপর তিনি লিখেছিলেন, মৈলি মচ্ছা নালিচ গাচ্ছা দিচ্ছই কান্তা খাপুনবন্তা। এই নালিচ গাচ্ছা মানে হচ্ছে লাল শাক, মৈলি মচ্ছা মানে হচ্ছে মৌরলা মাছ, দিচ্ছই কান্তা খাপুনবন্তা, যিনি দিচ্ছেন তিনি গৃহিণী, তিনি খাচ্ছেন, যিনি খাচ্ছেন তিনি পুণ্যবান। এখন এই যে কবিতাটা লেখা হয়েছিল, একজন বৌদ্ধ ভিক্ষু লিখেছিলেন, তার কারণ হচ্ছে বাংলার মানুষের প্রধান খাবার ছিল ভাত, শাক আর মাছ। আমরা ডাল খেতে শুরু করেছি আজ থেকে 400, 450, 500 বছর আগে। ডাল পশ্চিম দিক থেকে এসেছিল, তার আগে ডালের সঙ্গে আমাদের কোনো পরিচয় ছিল না। আমাদের বাংলার মাটিতে যে মঙ্গল কাব্য লেখা হয়েছিল, সেই সমস্ত মঙ্গল কাব্যের পাতা উল্টোলে দেখা যাবে যারা মঙ্গল কাব্য লিখেছিলেন, যে মঙ্গল কাব্যের মধ্যে কালকেতু, ব্যাদ আর ফুল্লরা তার স্ত্রী, তাদের গল্প রয়েছে। কালকেতু আর ফুল্লরার 12 মস্যা। সেখানে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ভাতের উল্লেখ করেছেন, মাছের উল্লেখ করেছেন, মাংসের উল্লেখ করেছেন, আর শাকের উল্লেখ করেছেন, এবং তেলের উল্লেখ করেছেন। সর্ষের তেল পরে এসেছে। এখন আমাদের এই যে 5000 বছরের ধারাবাহিকতা, 2000 বছরের আমাদের ধ্রুপদী ভাষা, 1200 বছরের লিখিত ইতিহাস, বিজেপি সমস্ত কিছুকে ভয় পায়। কারণ গোটা দেশের স্বাধীনতার লড়াই
এই সুকান্ত মজুমদারদের আমি চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, এখানে আবার মঞ্চ বাঁধুন, মঞ্চ বেঁধে যদি বলতে পারেন যে একজন স্বাধীনতা সংগ্রামী আরএসএস এর আছে, তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আরএসএস নামক যে দলটা, আপনি আন্দামান সেলুলার জেলে চলে যান, আন্দামান সেলুলার জেলের শ্বেতপাতকের ফলকে 585টা নাম আছে। আমি যদিও মনে করি যে ওটা 584, কারণ 585 নম্বর যার নাম, তিনি জেলে গিয়ে বারবার মুচলেকা দিয়েছেন, বারবার বলেছেন আর ভুল হবে না, আপনাদের সমস্ত রকম সহযোগিতা করব, ব্রিটিশ শাসন যাতে ভারতবর্ষে চলতে পারে সে দায়িত্ব দেখা আমার, আমাকে খালি মুক্তি দিন। আর প্রতিটা চিঠির নিচে লেখা রয়েছে ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট বিনায়ক দামোদর সাভারকর। মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন আরএসএস গুরু মানে দামোদর সাভারকর। আর ওই যে আমি একটা নাম বাদ দিলাম, কারণ আমি মনে করি বিনায়ক দামোদর সাভারকরকে বিপ্লবী বলে মনে করা যায় না। 584টা নাম, আপনি নাম গুনতে শুরু করুন, 398 জন হচ্ছেন বাঙালি। এপার বাংলার বাঙালি, ওপার বাংলার বাঙালি। দেশের স্বাধীনতার জন্য যারা সব থেকে বেশি রক্ত দিয়েছে তাদের হচ্ছে বিজেপির থেকে সার্টিফিকেট, দেশপ্রেমের সার্টিফিকেট। বিজেপি সার্টিফিকেট দেবে বাঙালির দেশপ্রেম নিয়ে, আর আমাদের হচ্ছে বসে সেটা দেখতে হবে, বিজেপির সেই সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এরকম দুরবস্থা বাংলার মানুষের হয়নি, বাঙালির হয়নি। এবং যে কারণে মনে রাখা দরকার, এই যে স্বাধীন বাংলা, আমাদের যে ইতিহাস 1720, 1725, গোটা পৃথিবীর যে রোজগার, গোটা পৃথিবীর রোজগার তার 5% শুধু ছিল মুর্শিদাবাদে। গোটা পৃথিবীর জিডিপির 5% শুধু মুর্শিদাবাদ। দুটো জমজ শহর, মাঝখানে ভাগীরথী, একদিকে জিয়াগঞ্জ, একদিকে আজিমগঞ্জ। জিয়াগঞ্জ আর আজিমগঞ্জে আমাদের বাংলায় শুধু যে সম্পদ ছিল তা গোটা ইউরোপের সম্পদের থেকে বেশি ছিল। বারবার আক্রমণ হয়েছে, লুটেরারা এসেছে সম্পদ লুট করবার জন্য। 1757 সালে পলাশী রামবাগানে স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের পতন হয়েছিল। সিরাজ পরাজিত হয়েছিলেন। সিরাজ ধর্মে মুসলমান ছিলেন। সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মূল যিনি হোতা তিনিও ধর্মে মুসলমান ছিলেন। কিন্তু মির্জাফর একা, তখন কলকাতা শহরের নাম কলকাতা নয়, আলীবর্দী খাঁ সিরাজের দাদু, আলীবর্দীর নামে কলকাতার নাম হচ্ছে আলীনগর। রাতের অন্ধকারে আলীনগরে সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র সফল করবার জন্য রবার্ট ক্লাইভের সঙ্গে যে গোপন মিটিং হলো, সেই মিটিং এ মুসলমানের ঘরে জন্মানো মির্জাফরের সঙ্গে হিন্দুর ঘরে জন্মানো জগৎ শেঠ, হিন্দুর ঘরে জন্মানো মুমিচাঁদ, হিন্দুর ঘরে জন্মানো রায়দুল্লাহ গিয়ে হাজির হলো। মিটিং হলো, মিটিং এ পরিকল্পনা হলো কিভাবে সিরাজকে হারাতে হবে। পলাশী রামবাগানে সিরাজের বিরাট বাহিনী, এরা সবাই চুপ করে দাঁড়িয়ে রয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করছে না। পরাজয় নিশ্চিত জেনেও মুসলমানের ঘরে জন্মানো স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের জন্য রক্ত দিয়েছিলেন যারা, ইতিহাস আজও তাদের স্মরণ করে। সিরাজের জন্য রক্ত দেওয়ার ইতিহাস আজও জলজল করে। মুসলমানের ঘরে জন্মানো মীর মদনের সঙ্গে হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মানো মোহনলালের নাম সিরাজ পরাজিত হয়েছিলেন। কিন্তু এই মাটি এই বার্তা দিয়েছিল যে ধর্ম দিয়ে এ মাটিতে দেশপ্রেমিক ঠিক হয় না, ধর্ম দিয়ে বাংলার মাটি গদ্দার ঠিক করে না। তাই ধর্ম দিয়ে যারা আমাদের মধ্যে ভাগ করতে চাইছেন, ধর্মকে যারা ব্যবহার করতে চাইছেন, আমি সুকান্ত বাবুকে বলি যে আপনি হাফ প্যান্ট মন্ত্রী। যেভাবে আমাদের গোটা দেশের স্কুলের বইগুলোতে 550 বছর আগে বাংলার মাটি থেকে যে জ্যোতির্ময় পুরুষ বেরিয়েছিলেন, তিনি আমাদের দেশের প্রথম বিপ্লবী, তিনি আমাদের দেশের প্রথম সমাজ সংস্কারক, যে গুরুত্ব দিয়ে স্কুলের পাঠ্য বইতে, এনসিইআরটির পাঠ্য বইতে এই ক্ষণজন্মা বাঙালির কথা থাকার কথা তা নেই। হাফ প্যান্ট মন্ত্রী হিসেবে আপনি দায়িত্ব পালন করুন, যাতে শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা গোটা দেশের স্কুলের বইতে থাকতে পারে, কলেজে যাতে পড়ানো হয়। আমায় যদি কেউ জিজ্ঞাসা করেন,
আমাদের দেশের প্রথম সমাজ সংস্কারকের নাম কি? আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য। কেউ যদি বলেন প্রথম বিপ্লবীর নাম কি? আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য। কেউ যদি বলেন আমাদের দেশের প্রথম স্লোগান দিয়েছেন কে? আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য। কেউ যদি বলেন যে মিছিল করেছেন কে আমাদের দেশের মাটিতে? আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য। কেউ যদি আমাকে বলেন যে ভারতবর্ষের মাটির, এশিয়ার মাটির প্রথম ফ্যাশন ডিজাইনার কে? আমি তারও উত্তরে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য। এখন এই মহাপুরুষ যে পথে গেছেন, ধর্মের বেড়া ভেঙে দিয়েছেন, বর্ণের বেড়া ভেঙে দিয়েছেন, জাতপাতের বেড়া ভেঙে দিয়েছেন, দুহাত তুলে উচ্চারণ করেছেন, লাখো লাখো মানুষ তাকে অনুসরণ করেছে। দুহাত তুলে শ্রীকৃষ্ণ চৈতন্য বলেছেন, হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই উচ্চারণে ধর্ম নেই, এই উচ্চারণে বর্ণ নেই। এই উত্তরাধিকার চৈতন্যের ব্যাটন গেছে লালন সাইয়ের হাতে। লালন ফকির বাংলার মাটিতে মাথা তুলে মানুষকে বলেছেন, আসার সময় কি জাত ছিলে, ভবে এসে কি জাত হলে, যাবার পরে কি জাত হবে, একবার মন ভেবে বলো না, একবার মন ভেবে বলো না, একবার মন ভেবে বলো না। সেই চৈতন্যের উত্তরাধিকার, লালনের উত্তরাধিকার, সেখান থেকে রবীন্দ্রনাথ নজরুলের উত্তরাধিকার, বাংলার মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষের উত্তরাধিকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন। যে কারণে বিজেপি বাংলাকে ভয় পায়, বাঙালিকে ভয় পায়, পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে। আমরা বলছি ক্ষমতা দখল তো দূরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার সময়ের অপেক্ষা, আর বিজেপি 30-এর নিচে নেমে যাওয়াটাও সময়ের অপেক্ষা। 30-এর নিচে নেমে যাওয়ার পর যদি রাজ্যের চতুর্থবারের মুখ্যমন্ত্রী মনে করেন যে তিনি বিরোধী দলের স্ট্যাটাস দেবেন, দিতে পারেন, সেটা তার দয়ার উপর নির্ভরশীল। এমনি 30-এর নিচে নেমে গেলে স্ট্যাটাস দেওয়ার কথা নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ক্ষমাশীল মহিলা, হতেই পারে তিনি বলবেন, কেন আমাদের রাজ্যের মাটিতে বিরোধীদের কণ্ঠস্বর সুরক্ষিত। আমাদের রাজ্যের মাটিতে বিরোধীরা যে কোনো কথা বলছে, যে ধরনের কথা বলছে, যে ধরনের উস্কানি দিচ্ছে, যে ধরনের প্ররোচনা দিচ্ছে, তারপরেও আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা মনে করি যে গণতন্ত্রে সবার কথা বলবার অধিকার রয়েছে। সবাই কথা বলবে, তারপর মানুষ হচ্ছে ঠিক করবে, মানুষ হচ্ছে ঠিক করবে, রায় দেবে। এখন সন্ধ্যাবেলা টেলিভিশনের টক শোতে হচ্ছে ভোটের রেজাল্ট বেরোয় না, সুকান্ত শুভেন্দুর মিছিলে আর মানুষকে গালাগালি দেওয়ার বাইটেও ভোটের রেজাল্ট বেরোয় না। খবরের কাগজের সকালবেলার দিস্তা দিস্তা নিউজ প্রিন্টে রেজাল্ট বেরোয় না। রেজাল্ট বেরোয় হচ্ছে যখন মানুষ ভোট দেন আর সেই ভোটের বাক্স খোলা হয়। আমাদের দুর্ভাগ্য যে গতবার অল্প ব্যবধানে আমরা সুভাষকে জেতাতে পারিনি। এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই যে ফালাকাটায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুলভাবে জিতে বিধানসভায় যাবেন। আলিপুরদুয়ার জেলায় আমাদের প্রার্থীরা জিতে বিধানসভায় যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন। এই যে লড়াই, ওরা বাংলাকে বেছে নিয়েছে, কারণ বাংলায় যদি ওরা ক্ষমতা দখল করতে না পারে তাহলে গোটা দেশে কিছু হচ্ছে না। অন্য জায়গায় ওরা জিতছে, কিন্তু বাংলায় বারবার ওদের অশ্বমেধের ঘোড়া আটকে যাচ্ছে। ওদের অশ্বমেধের ঘোড়া বাংলার মাটিতে এসে আটকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিচ্ছেন সংগ্রামের বর্ষা ফলক। আর এটা মনে রাখবেন, এই সময় আমাদের ঐক্য, মানুষের ঐক্য, মানুষের ঐক্যকে আরো জোরালো করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই যে জেলা জুড়ে কি কাজ হয়েছে আমি তার ফিরিস্তি দেবো না। এখানে আপনাদের নেতৃত্ব আছেন এবং আপনারা আপনাদের অভিজ্ঞতায় জানেন যে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, একদিকে মোদির কথা, বনাম দিদির কাজ, সেই অভিজ্ঞতা আছে। জেলাতে কর্মসূচি গৃহীত হবে, শুরু হয়ে যাবে কদিনের মধ্যে। বিভিন্ন শাখা সংগঠন, মাদার সংগঠন কর্মসূচি গ্রহণ করবেন। আমাদের কাজ হচ্ছে মানুষের ঐক্যকে দৃঢ় করা। বিজেপি এই গোটা প্রক্রিয়াটাই করতে চাইছে যাতে মানুষের ঐক্যে ফাটল ধরানো যায়। মানুষের ঐক্য যদি ভেঙে দেওয়া যায়
তাহলে বিজেপি সাকসেসফুল হতে পারবে। সুতরাং মানুষের ঐক্য আর আমাদের 5000 বছরের ডিএনএ আমাদের ধমনীতে, 2000 বছরের ধ্রুপদী ভাষা, 1200 বছরের লিখিত ইতিহাস, আমাদের এই যে অবিরাম যাত্রা ছিল সংঘর্ষ, তার একটা ধ্বনি আছে, ছন্দ আছে, লয় আছে, উচ্চারণ আছে, যেগুলো অমিত মালব্যদের মতো গণ্ডমূর্খদের মাথায় ঢুকবে না। আমি শুধু আপনাদের কাছে আবেদন জানাবো যে গোটা আলিপুরদুয়ার জেলায় এবং ফালাকাটায় এই সময়ে দাঁড়িয়ে আমাদের ঐক্য, সেই ঐক্যকে, মানুষের ঐক্যকে আরো মজবুত করতে হবে। আর গোটা রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, হওয়ার পরে যে বিজয় মিছিলগুলো সংগঠিত হবে, ফালাকাটাতেও বিজয় মিছিল সংগঠিত হবে, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় বিজয় মিছিল সংগঠিত হবে এবং আমরা সেই বিজয় মিছিল থেকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে মানুষ আমাদের যে সমর্থন করেন সেই সমর্থনের সবটুকু কৃতিত্ব মানুষের, তাই মানুষের ঐক্য, সেই মানুষের ঐক্যের একটা স্লোগান রয়েছে। এই নভেম্বর মাস, আজকে নভেম্বর মাসের 13 তারিখ, এই নভেম্বর মাস দেখতে দেখতে কেটে যাবে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, কদিনের মধ্যে ভোটার, তারপর ভোট ঘোষণা হয়ে যাবে। এই যে লড়াই, এই লড়াইয়ের মূল ঐক্য, মূল সুর হচ্ছে মানুষের ঐক্য। তাই আমি যে কথা বলে শেষ করব, আমি যে কথা বলে আপনাদের অভিনন্দন জানাবো, এত বড় মিছিলের পরও এত মানুষ এখনো দীর্ঘক্ষণ ধরে আমরা মিটিং করছি আছেন। আমাদের লড়াইয়ের মূল রণধ্বনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের মূল রণধ্বনি হচ্ছে আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বড়ে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।